আজকে আমাদের চ্যানেলের 3 নম্বর এপিসোড সত্য ঘটনা। আজকের আমাদের কাছে গল্পটি পাঠিয়েছেন পিয়ালি দাশগুপ্ত বাটানগর থেকে। ওনার ছোটবেলার একটা ঘটনা, মানে উনি নিজে এই ঘটনার মধ্যে ইনভলভ ছিলেন, সেই ভিত্তি করে আমাদের কাছে পাঠিয়েছেন। এবং উনি এটাও আমাদেরকে বলেছেন, আমি তোমার প্রত্যেকটা কন্টেন্ট দেখি, আমার খুব ভালো লাগে, তাই তোমাকে আজকে আমার একটা জীবনের সত্যি ঘটনা শেয়ার করলাম। তোমরা যদি চাও তোমাদের নিজেদের ঘটনা আমাদের কাছে শেয়ার করতে পারো। তখন আমি ক্লাস 6-এ পড়ি। গরমে ছুটি পড়েছে সবেমাত্র। দিদি মানে আমার জেঠুর বড় মেয়ে। আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি আসতে সময় লাগতো প্রায় 2 ঘন্টা মতো। দিদির 2 ছেলে ও মেয়ে। মেয়েটা বড়, তাই ছেলেটা জন্মাবার পর মেয়েটা ওর দিদার মানে আমার বড় মার কাছে থাকতো। ওর নাম টুম্পা। আমার আর টুম্পার মধ্যে বয়সের ঠিক ব্যবধান ছিল 3 বছরের, তাই মাসি আর বোনঝির সম্পর্কটা গড়ে ওঠেনি। টুম্পার মাকে আমরা সবাই বড় দিদি বলতাম, কারণ সে সবার চেয়ে বড় ছিল। টুম্পার বাবা কি কাকা কখনো ওকে একা নিয়ে যেত না, আমিও সঙ্গে যেতাম, কেননা বড়দি আমাকে খুব ভালোবাসতো আর আমিও। সে বছর শুক্রবারে গ্রীষ্মের ছুটি পড়ল। বিকেলে টুম্পার কাকা আমাদেরকে নিতে এলো। দুজনে জামা কাপড় গুছিয়ে চললাম। মা আমাকে জিজ্ঞাসা করলো কতদিনের জন্য। আমি বললাম কমপক্ষে 7 দিন তো হবেই। জানি বেশি দিন থাকা সম্ভব নয়, কারণ স্কুলের হোমওয়ার্ক আছে। সন্ধ্যে 7টা নাগাদ সেখানে পৌঁছে গেলাম। দিদি বলে, আজ কিন্তু খুব গরম পড়েছে, পাখা ছাড়া তোরা ঘুমাতে পারবি তো? বড়দিদের তখনও ইলেকট্রনিক্সের ব্যবস্থা ছিল না। আমরা কিছু বললাম না। আর রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঠিক করলো ছাদে শোয়া হবে। আমি তো খুব খুশি হলাম, কারণ ছাদে কোনোদিনও ঘুমাইনি। আমার জামাইবাবুরা 4 ভাই আর 1 বোন, তাই পরপর 4টি ঘর। প্রথম ঘরটা দিদির, তারপরে সবটা দেওরের। 3টি বিছানা ছিল। সবাই ছাদে ঘুমিয়ে পড়লাম। রাত তখন 3টে। দিদি উঠল, তারপর দিদির শাশুড়ি ও 1 ননদও উঠল। বড়দির ননদের বিয়ে হয়েছিল, কিন্তু ভাইদের টানে স্বামীর ঘর সংসার করতে হয়নি, তাই সে আজও বড় ভাই ও ছোট ভাইয়ের সংসারই রয়েছে। আমি জেগে চুপ করে বিছানায় শুয়ে আছি। একটু অস্বস্তি লাগছে। বিছানার ওপরে বসে এদিক ওদিক তাকিয়ে দেখছি। চারিদিকে অন্ধকার। দূরের বাঁশ বাগান এবং বিভিন্ন গাছের ঘর বাড়ি যেন সব কালো চাদরে ঢাকা। সেদিন পূর্ণিমা ছিল না, তবুও ফাঁকা ফাঁকা চাঁদের আলো বেশ খেলছিল। আমাদের বিছানা থেকে আণবিক 20 ফুট দূরে আমার দিদির ঘরের পেছন দিকে কার্নিশের ওপরে কে যেন দাঁড়িয়ে আছে। ভাবলাম দিদির শাশুড়ি। পরে মনে হলো না, সে তো সবার আগেই ছাদ থেকে নিচে নেমে গেছে। একটু ভালো করে লক্ষ্য করলাম, না, এটা অন্য কেউ। তার শরীরে কোনো অংশই দেখা যাচ্ছে না, পুরো হাত ঢাকা। মনে হয় নাইটি পরে আছে। দাঁড়ানোর ভঙ্গিমায় মনে হলো এটা আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। দেখি একটু দূরে ছাদ থেকে কেউ যেন টর্চের আলো ফেলছে। হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল ওই সাদা পোশাকধারী মহিলাটা। আমি আগেই বলছি, আমি কিন্তু শহরের মেয়ে। দিদির বিয়ে হয়েছে গ্রামে। তাছাড়া ভয়টা আমার একটু কম। একবারের জন্য মনে হলো সে নির্ঘাত নিচে পড়ে গেছে। বিছানা থেকে দৌড়ে গিয়ে ওই স্থান ঝুঁকে দেখি, কিন্তু কেউ কোথাও নেই। দিদির ঘরের পেছনে একটা ছোট ফাঁকা জমি আছে, ওর পরেই একটা বিরাট বাঁশ বাগান। মনে হলো ওই বাঁশ বাগানের ভেতর দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল। এবার একটু ভয় লাগলো, তবুও ওই দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো যেন ঠান্ডা বাতাস আমার 2 কানের ওপর দিয়ে বয়ে গেল। এবার আস্তে আস্তে ছাদ থেকে নিচে নেমে এলাম। আমাকে দেখে দিদির শাশুড়ি তো চমকে উঠলেন। বলেন, একা একা নামতে গেলি কেন মা? দিদি চিৎকার করে বলে, একেই অন্ধকার, তার উপরে একা, বাইরের দিকে সিঁড়ি। তোর ভয় করলো না? অন্ধকারে পড়ে গেলে কত লাগতো বলতো? আর কখনো তোকে কাকা এখানে আসতে দেবে তো? এবার আমি একটু বিরক্ত হয়ে বললাম, দূর ঘোড়ার ডিম, ওসব কথা বাদ দাও না। ছাদ থেকে কেউ নিচে পড়ে গেছে, কিন্তু নিচে কেউ ছিল না। আচ্ছা বড়দি, ওটা কি ভূত ছিল?
সকলে মুখ চাওয়াচাইয়ের পর আমি আবার ওপরে উঠতে যাব, প্রস্তুতি নিচ্ছি। দিদি বলল, তোকে আর ওপরে উঠতে হবে না, এবারে ঘরে ঘুমাবি, তোর কাছে টুম্পাও শোবে। সকলে এক এক করে বিছানায় শুয়ে পড়ল। দিদির গলার শব্দে ঘুম ভাঙল, বলছে তাড়াতাড়ি ওঠ। আমি বললাম 7টা বেজে গেছে। দিদি বলল না, সবে 5:30। ওঠ, কিরে ওঠ। এবার বিরক্ত হয়ে বললাম, এখন উঠে কি করব, বর্দি বাড়ি যাবি? ফের ওই টুম্পা ওঠে, বোন ওঠ, আমরা বাড়ি যাব কেন? টুম্পা বলে, সবে কালকে বিকালেই তো এলাম। দিদি সংসারে কাজ করতে করতে বলল, কাল রাতে তোর মাসি ছাদ থেকে ঝুঁকে কি দেখেছিল? বিছানায় শুয়ে শুয়ে বললাম, এমন কথা বলছো যেন এই প্রথমবার আমি ছাদে ঝুঁকেছি। টুম্পা বলে, মাসি ঝুঁকেছে? মাসির ঘরে আমি আর যাব না। দিদি বলে, না, তোরা দুজনেই যাবি। বলতে গেলে দিদি এক প্রকার জোর করে তুলে মুখ ধুইয়ে রুটি তরকারি খাইয়ে দিল। রাগ হলো, কান্না পেল। দিদি সবটা বুঝতে পারলো, তবুও কিন্তু ছাড়ল না। দিদি বলে, সব গুছিয়ে দিয়েছি, জামা পরে বাইরে আয় দুজনে, তোদের পৌঁছে দিয়ে কাকা কাজে যাবে। ঠিক 6:10 দিদির বাড়ি ছাড়লাম। দিদির শ্বশুর বাড়িটা সবার শেষে, তাই সকল আত্মীয় স্বজনদের উঠোনে দিয়েই পথ। সকলে জানতে চাইলো, আজ এত সকালে যাচ্ছিস কেন? আমার দিদির ঘটনাটা কি খুব ছোট করে শোনালো। তাদের মধ্যে অনেকেই বলল, তোমাকে আগেই তো বলেছিলাম, বিশ্বাস করনি। দিদি এটাও বলে, আমরা ভাবলাম চোখের ভুলও হতে পারে, সাধারণত এটা আমাদের কল্পনার বাইরে ছিল। যাই হোক, ওখান থেকে আমরা এখন বিদায় নিলাম। ঠিক 8:30 নাগাদ বাড়ি ফিরলাম। টুম্পাকে ওই বাড়িতে রেখে আমার মায়ের হাত ধরে টুম্পার কাকা বলল, কাকিমা, ওকে দিয়ে গেলাম আপনার ডাকাতকে। মা একটুখানি কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করলো, কেন বাবা, ও কি খুব বিরক্ত করছিল? ওরা সবাই তো বড়দিদির হাতেই গোড়া, সে তো বিরক্ত হবে না। টুম্পার কাকা, ওর বিরক্তিতে আমাদের কোনো প্রকার কষ্ট দেয়নি, সবসময় ছটফট করে, আমরা তো সেটা সবাই জানি। আজ তো প্রথমবারও আমাদের ওখানে গেল তা তো নয়, অনেক কিছুই ওর বড় মাকে সব বলেছি, সময় করে শুনে নেবেন। পরে আসবো, দেরি হয়ে যাচ্ছে, কাজে যাব, চলি। মা আমাদের দিকে কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করলো। বুঝলাম কপালে খুব কষ্ট আছে। সুযোগ বুঝে জোরে পাখা চালিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমাচ্ছি জানি না, ফিস ফিস শব্দ শুনতে পেলাম, আর অনবরত আমার পায়ের উপরে যেন কেউ কিছু বোলাচ্ছে। ঘুম ভেঙে ঘুরে দেখি আমার বাবাকে। দেখে একগাল হেসে দিলাম। বাবার মুখটা ভয়ে জড়ানো এক অদ্ভুত হাসি। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি কিছু হয়েছে? বাবা বেশ ভরা গলায় বলল, কিছু না, চান করে নাও, ভাত খাবো, খিদে পেয়েছে। ভাত খেতে বসে জানতে পারলাম ওটা সত্যিকারের ভূত ছিল। বাবা, দাদা, দিদি, মা সকলে খুব বকলো। দাদা বলল, তোর মাথায় কি বুদ্ধি রে? যদি ভূতটা ধাক্কা মেরে নিচে ফেলে দিত আর গলা টিপে ধরতো তাহলে কি হতো? এবার মাও রেগে যায়, বাবার উদ্দেশ্যে বলে, তোমার জন্য ওর মন থেকে ভূতের ভয়টা চলে গেছে। দিদি বলে, তুই এখনো যে বেঁচে আছিস এটাই আমাদের কাছে অনেক সৌভাগ্য। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, তাহলে ওই ভূত মানে বউটা কে? ছাদে কি করছিল আর আমাদের দিকে তাকিয়েছিল কেন? আমাকে জিজ্ঞাসা করলো, বাবা, তোমার ভূত বলে মনে হলো না কেন? আমি বলি, আমার মনে হয়েছিল ভূত মানে খুব একটা ভয়ঙ্কর রূপ, বড় বড় হাত, হাতের আঙুলের নখ বড় বড়, উড়ন্ত চুল, লাল রঙের চোখ, বিকট একটা হাসি, দুটো সরু লম্বা দাঁত, যাকে দেখে ভয়ের অনুভূতি হবে। ওই ভূতটার মধ্যে তেমন কোনো লক্ষণ কিন্তু দেখতে পাইনি, সেই জন্যই ভূত বলে মনে হয়নি। মা বলে, একটা কথা, তোর সামনে কেন এলো? দিদি বলে, তাহলে তোমার জানতে একদিন সময় লাগবে। বাবা শুধু আস্তে আস্তে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি বলি, কিভাবে? ভূত কি তোমাকে বলে গিয়েছিল?
বাবা একটু হেসে বলে, না সেরকম কিছু না, তবে শোল আসল ঘটনাটা কি। আমার বাবার কাছ থেকে শোনা ঘটনাটা আজ আমার ভাষায় প্রকাশ করছি। বড়দির বিয়ের 6-7 মাস পরে অনেক রাত করে আচমকা জানলার পাল্লা ধরাম করে খুলে যায়। দিদি ভাবতো হাওয়ার জন্য, তাই জানলা ছিটকিনি লাগিয়ে দিত, তবুও খুলে যেত। মনে মনে ভাবলো হয়তো ছিটকিনি খুলে গেছে, মাঝের মধ্যে এই রকম হচ্ছে। জামাইবাবু অনেক দূরে কাজে যেতেন, তাই ফিরতেও রাত হতো। খেয়ে ঘুমাতে আনুমানিক 11:30 থেকে 12টার মতো বাজত। দিদি খেয়াল করতে থাকলো যে ঠিক 12টা বাজার পরেই হয় ওই রকম জিনিসটা। ওই দিন না ঘুমিয়ে জানলার দিকে তাকিয়ে শুয়ে আছে। জানলাটা ছিল পায়ের দিকে সোজা। সোজা তাকিয়ে থাকতে তার কোনো অসুবিধা নেই। হঠাৎ করে মনে হলো দিদির কেউ যেন জানলা ধরে তাকিয়ে রয়েছে। অন্ধকার মানুষকে চেনা সম্ভব নয়, কিন্তু দিদি স্পষ্টভাবে দেখতে পেল তার চোখ দুটো জল জল করছে, মাথা ভর্তি কোঁকড়ানো চুল। খাটে বসে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে খুব জোরে চিৎকার করে। সকলে দৌড়ে আসে, সকলে মন দিয়ে শুনে বলে ওটা দিদির মনের ভয়। যেহেতু গ্রামে আবার ইলেকট্রনিক্স নেই, সেই জন্যই হয়তো। সকলে যে যার মতো আবার ঘুমিয়ে পড়ল। দিদি কিন্তু ভয়ে সারা রাত ঘুমাতে পারেনি। পরদিন ওই একই কাণ্ড। দিদি আবার চিৎকার করে। এবার সবাই একটু একটু করে বিশ্বাস করতে শুরু করলো। পরদিন সকালে জানলায় জান লাগানো হলো। কেউ বলে নতুন বৌমা মজা করছে, কিন্তু অত রাতে কে মজা করবে? জামাইবাবুর বাবা অনেক উঁচু করে বনের দিয়েছিলেন, যাতে বন্যা হলে জল না ওঠে। ঘরের পিছনের জানলাটা উকি মারার জন্য একটা মই তো অবশ্যই লাগবে। এবার জামাইবাবু আর তার ভাই এমন করছে ধরার জন্য অন্ধকারে ঘপটি মেরে বসে আছে। কেউ জানলা ধরে উঠল না, কিন্তু দিদির চিৎকারে যেন কেউ দৌড়ে চলে গেল পিছনের বাঁশ বাগানের মধ্যে দিয়ে। ওনারা বেশ ভালো করে বুঝতে পারলেন। এবারে এটা স্পষ্ট হলো যে দিদি সত্যি কথাই বলছে। তারপর দিদিকে আমাদের বাড়িতে দিয়ে গেল। পরদিন সকালে বাটানগরের কোনো এক শ্মশানে আমার বাবা জামাইবাবুর 3 ভাই কোনো এক তান্ত্রিকের সাথে দেখা করতে গেল। তিনি সমস্ত কথাগুলো শুনে বলেন বিকেলবেলায় তিনি আসবেন। তাই সকলে মিলে ওনাকে ধরে বেঁধে সন্ধ্যা হব এই সময় পৌঁছালো। যেহেতু আমার জেঠু বেঁচে নেই, তাই আমার বাবাই ছিলেন অভিভাবক। ওই তান্ত্রিক বাবাকে বলেন ওই শয়তানের হাত থেকে মেয়েকে বাঁচাতে হলে কয়েক মাস যেন বাপের বাড়ি থাকে। পরদিন সন্ধ্যা থেকে সারা রাত যজ্ঞ হলো। 3 দিন। ওই তান্ত্রিক বলেছিলেন সে অত সহজে এই স্থান ছাড়বে না, কারণ সে এখন আর একা নয়, অনেকজন এসে জুটেছে। সকলে রীতিমতো খুব ভয় পেয়ে গেল। এই ভয় জামাইবাবুর এক ভাই অন্য কোথাও যেন চলে গেল। তিনি আরও জানান এই রকম উৎপাত সে আরও করবে। পুরো মণ্ডল পরিবার কোনো এক অজানা কারণে বদলা নিতে চাইছে। দিদির বিশাল গোষ্ঠীতে বিয়ে হয়েছে, তাই এখন দিদির একার সমস্যা ছিল না। যে তান্ত্রিকটি এসেছিলেন তিনি বলেন খুব সাবধানে, যদি কেউ রাতে বেরোতেই হয় তবে না বেরোনোটাই ভালো। খুব প্রয়োজন হলে ধুনো বা কর্পূরের সাহায্য নেবে, ওগুলোতে মন্ত্র পড়ে দিচ্ছি। কিছুদিন করে ওদের প্রভাব কেটে যাবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয়। দিদির ননদ জানতে চায় যে উকি দিচ্ছিল সে কে। ওই তান্ত্রিক জানায় কারো মৃতদেহ এখানে পুঁতে রাখা হয়েছে বা হয়েছিল, তোমরা একটু খোঁজ খবর নাও, কিছু কি জানতে পারো। তিনি ফিরে গেলেন। জামাইবাবুর বাবা ওই জায়গাটা কিনেছিলেন কারণ অনেক কটা ছেলে হিসেবে। জানতে পারা গেল দিদির শ্বশুর বাড়ি থেকে সামান্য একটা দূরে ফুটবলের খেলার মাঠ আছে। ছেলেরা খেলা শেষ করে ওই জমির ওপর দিয়ে বাঁশ বাগানের মধ্যে দিয়ে বাড়ি ফিরত। একদিন খেলার মাঠে কিছু নিয়ে গন্ডগোল হয় আর একজন কোথাও হারিয়ে যায়। প্রায় 14-15 বছরের একটা ছেলে।
অনেক দিন ধরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ছেলেটার মা কারো কাছে শুনেছিল শেষবার ওই জায়গায় বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। শেষে বাধ্য হয়ে থানায় যায়। পুলিশ আসে, বন্ধুদের সাথে কথা বলেন। এদের মধ্যে কোনো একজন পুলিশের কাছে সত্যি কথাই বলে ফেলল। শিশির নামে এক ছেলের সাথে খেলার মাঠে বল নিয়ে গন্ডগোল হয়। তারপর আবার খেলাও শুরু হয়। ওরা দুজনে একসাথে জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। তারপর আর দুজনকে কেউ কখনো দেখতে পায়নি। পুলিশ শিউরের বাড়ি গিয়ে জানতে পারল ওই রাতে সকলে বেড়াতে যাচ্ছিল বলে বের হয়। আজ 17 দিন এখনো কেউ ফেরেনি। শিশিরের পরিবার কোথায় গেল কেউ জানে না। বন্ধুর দেখানো জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলো না। তাহলে মৃতদেহটি কোথায় গেল? আর ছাদে দেখা ভূতটাই বা কে? বেশ বড় জায়গা, 3 দিন ধরে খোঁজাখুঁজি করেও কিছুই পাওয়া গেল না। শিশির পালিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করলো যে সেই একমাত্র অপরাধী। আস্তে আস্তে সবাই মেনে নিল ওই ছেলেটা মরে গেছে। ওর কথায় ওর মাও মানতে রাজি ছিল না। সব সময় কাঁদতো, রান্না করতো না, সারাদিন বনে জঙ্গলে ছেলেকে খুঁজে বেড়াতো। ছেলের খেলার মাঠে গিয়ে বসে থাকতো, পথে লোকজনকে ধরে ছেলের খোঁজ খবর নিত। একদিন তাকেও খুঁজে পেল না তার বাড়ির লোক। ভোরে একজন খবর দিল যেখানে ছেলেটার মৃতদেহ বলেছিল ওইখানেই একটা বট গাছে তার মৃতদেহ। কথাটা শেষ করার আগেই দৌড়ে গেল। পুলিশও এলো, ওই গাছটা কেটে ফেলা হলো। সকলে আর ওইসব কথা মনে রাখলো না। ওই ঘটনার কয়েক বছর পর আমার জামাইবাবুর বাবা ওই জায়গাটা কেনেন। ওনারা এসব কিছু জানত না। তান্ত্রিক ফিরে যাওয়ার সময় এখানে ওখানে পেরেক পুঁতে দিয়ে যান। সাথে একথাও বলেন তোমাদের বাড়ি থেকে যখন কেউ তাকে দেখবে তখনই যেন আমার সাথে দেখা করে। বিকেলে জামাইবাবু ছোট ভাই তান্ত্রিকের বাবার সাথে দেখা করতে গেল। তিনি সব কথা শুনে একটা বেশ লম্বা আর একটা সরু কোনো একটা গাছের ডাল দিল। বললেন সারা বাড়ি এলো পাহাড়ে যেন যেমন খুশি মারবে, হাঁপিয়ে গেলে অন্যজনকে বাকি কাজটা করতে দেবে। কী কী সামগ্রী জোগাড় করতে হবে উনি সেটা বলে দিল। কাজটা শেষ করার পর পুরো বাড়ির লোক ওই গাছের ডাল কেটে গায়ে যেখানে খুশি বেঁধে নেবে। আমি 3 দিন পর যাব। জামাইবাবুর এক জেঠু আর 2 কাকা কথাটা বিশ্বাস করেননি, বরং উল্টে গাল মন্দ করলেন। তান্ত্রিক বাবা বলেছিলেন তার গণনা অনুসারে যদি কেউ এটাকে অবহেলা করে তার কিন্তু অকাল মৃত্যু হতে পারে। এটা বাধ্যতামূলক। ঠিক পরদিন দুপুরবেলায় জেঠু কাজ থেকে ফিরে খাওয়া দাওয়া করে বিছানা গুটিয়ে ঘুমিয়েছিল। বারান্দায় যে যার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে ভেতরে ঢুকে দেখেন উনি মেঝেতে উপুর হয়ে পড়ে আছেন। এই রকম দৃশ্য দেখে জেঠিমা চিৎকার করে, তা শুনে বাড়ির সবাই জড়ো হয়। জেঠুর কপাল ফেটে যায়, রক্ত বের হয় নাক মুখ দিয়ে। উনি জড়ানো কথায় বললেন ও হাসছেন। উনি বললেন আমাকে কে যেন মুখ ঠুকে ফেলে দিল। বাকি কথার বলতে হলো না, মারা গেল। অন্য 2 ভাই খুব তাড়াতাড়ি সেই গাছের ডাল পড়ে নেয়, কিন্তু তাতে কোনো কাজ হলো না। জেঠু মারা যাবার ঠিক 3 দিন পর আরও এক ভাই মারা গেলেন। তিনি জীবনে কখনো মদ স্পর্শ করেননি। হঠাৎ করে গলা পর্যন্ত মদ খেয়ে নদীতে স্নান করতে গিয়ে ডুবে মরল। অন্য এক ভাইকে সকাল থেকে কেউ খুঁজে পাচ্ছে না। দুপুরের পর দেখা গেল গোয়াল ঘরের মাচার ওপরে বসে আছে। অনেক কাণ্ড করে তাকে নিচে নামানো হলো। তাকে কেউ একজন জিজ্ঞাসা করে লুকিয়ে বসেছিলিস কেন? সে বলে কিছু না, বরং রাগে গজগজ করতে থাকে। পরে তান্ত্রিক বাবাজি ওখানে এসে যান। তিনি বলেন যারা যারা মারা গেছেন তারা নিজেদের দোষেই মারা গেছেন। যাক, এখন
এসব ইশারা করছে যে ওই সামগ্রীগুলো দিতে বলেন। দুজন শিষ্য ওনার সঙ্গে এসেছিল। তারা জামাইবাবুর কাছ থেকে ওই সব সামগ্রীগুলো নিয়ে এক বৃত্ত তৈরি করেন। এর মধ্যে একটি আসন পেতে জোর করে ওই কাকাকে বসানো হলো। সে তো একেবারেই বসতে চায় না। তান্ত্রিক বাবাজি বলেন, হয়তো কেউ বিশ্বাস করবে না তোমরা, একটা জ্যান্ত মাছ কাটলে কতটা রক্ত বের হয়, কিন্তু তোমাদের বাড়ির মাছ কাটলে এক ফোঁটাও রক্ত বের হবে না। এবং সেটা মাছ কেটে প্রমাণও করা হলো। সকলে নির্বাক শ্রোতার ভূমিকা পালন করলো। এরপরে ওই বৃত্তে তিনি নিজে প্রবেশ করলেন। তারপরে শুরু হলো হোমযজ্ঞ। ঘণ্টাখানেক চলল এই রকম। হোমযজ্ঞের আগুনের সামনে দুজন বসে আছেন। তান্ত্রিক বাবাজি জিজ্ঞাসা করেন যে তুমি কে, এখানে কেন এসেছো, এদের ক্ষতি করছো কেন? জামাইবাবুর কাকা, এখানে আমি বসবো না, বাড়ি যাব। আসন থেকে ওঠার জন্য ঠিক প্রস্তুতি নিচ্ছিল। তান্ত্রিক বাবাজি বলেন, চুপ করে বসো, যা বলছি তাড়াতাড়ি উত্তর দাও, না হলে সারা জীবন এই গোলকের ভেতরেই থেকে যাবে। এবং সে বলা শুরু করলো এক মহিলার কণ্ঠে। প্রথমে বিকট একটা হাসি, পরে কান্নাকাটি, আবার চুপ। একটু পরে চিৎকার করে বলে যে এদের কাউকে ছাড়বো না। তান্ত্রিক বাবাজি বলেন, আবার উল্টো পাল্টা বলছো। আবার ওই মহিলার কণ্ঠে, এখন আমি কতদিন ধরে আছি, সময় অসময় এরা আমাকে বিরক্ত করে, রাত্রে বেলাও শান্তি নেই, কেউ না কেউ আমাকে ঠিক দেখেই ফেলে। তান্ত্রিক বাবাজি বলেন, তা না হলে জানলায় উকি মারে, ওটা কে? ওই মহিলার কণ্ঠে বলে, ওটা তো আমার ছেলে। তান্ত্রিক বাবাজি বলেন, তোমার ছেলের তো মৃতদেহ পাওয়া যায়নি। ওই মহিলার কণ্ঠে, বিকালা ঝগড়া করে আবার ভাব করে নেয়, সন্ধেবেলায় ফেরার সময় গলায় গামছা পেঁচিয়ে ধরে ওইখানে। আমার ছেলে কিছু বোঝে ওঠার আগেই আমাকে মেরে দিল। পরে অবশ্য আমার ছেলে এসব কথা বলে ছাড়লো, তারপরেই আমার ছেলের দেহটা জলে ফেলে দিল। ওদের বউটা বেশ ভারী সুন্দর, তাই সে কোনোদিনও কারো ক্ষতি করেনি। তান্ত্রিক বাবাজি বলেন, তোমার ছেলে কিভাবে, মানে কবে জানলো তার মৃত্যুর কারণ? ওই মহিলার কণ্ঠে বলে, যেদিন আমার মৃত্যু হয় সেই দিন এখানে বসে কাঁদছিলাম। তার অশরীর আত্মা এসে আমার সামনে দাঁড়ায়। তার মুখে সব শুনে ওকে আর ছাড়তে পারলাম না। ছেলেকে কাছে পাবো সেই আশায় নিজেকে শেষ করে দিলাম। তান্ত্রিক বাবাজি বলেন, ঠিক আছে, এখন এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে তোমাকে। আবার চিৎকার করে বলতে থাকে, এখান থেকে আমি কোথাও যাব না। তখন তান্ত্রিক বাবাজি বলেন, না গেলে তোমরা চিরকাল এই গোলকের ভেতরেই কিন্তু থেকে যাবে। সে বলে, না, আমরা চলে যাব। তার যাওয়ার সময় দুঘরা জল তুলে নিয়ে যায় আর দূরে গিয়ে ফেলে দেয়। তারা আর কখনো ফেরত আসেনি। কিন্তু আমার পিছু সে ছাড়েনি। আমার সন্ধানে আমার বাড়ি পর্যন্ত যায়। তো বন্ধুরা, তোমাদের এই ঘটনাটি ঠিক কেমন লেগেছে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের সাথে এরকম কোনো রকম ঘটনা ঘটে থাকে তো তোমরা অবশ্যই আমাদেরকে জিমেল করতে পারো। আমি জিমেল অবশ্যই কমেন্টে কিন্তু দিয়ে দিয়েছি, সবাই প্লিজ একটু চেক করে নেবে আর তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না।